আকাশ বাবা, দেখ তো বৃষ্টি মেয়েটা কত ভালো, ওর চোখ মুখ সব কত সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে। বৃষ্টির বাবা গত কয়েকদিন ধরে ফোন করে উত্তরের জন্য অপেক্ষা করছেন, আর তুই শুধু শুধু দেরি করছিস। দেখো মা, আমি তোমাকে পরিষ্কার বলছি, আমার বৃষ্টিকে নয়, ওর ছোট বোন মেঘলাকে পছন্দ। যদি ওরা মেঘলার সাথে আমার বিয়ে দেয় তবেই আমি রাজি, না হলে এই বিয়ের কথা ভুলে যাও। ওরে বাবা, এটা কেমন কথা? বড় বোনকে বাদ দিয়ে আমি ছোট মেয়ের বিয়ের প্রস্তাব দিই কি করে? মা, আমার কথা একদম পরিষ্কার। আমি একদম পরীর মতো ফর্সা আর সুন্দরী মেয়ে বিয়ে করতে চাই। মেঘলা না হলে অন্য কেউ হবে, কিন্তু বৃষ্টিকে আমার একদম পছন্দ নয়। আকাশের মা তাকে রূপের চেয়ে গুণের গুরুত্ব অনেক বোঝান, কিন্তু আকাশ তার জেদ ধরে থাকে। আকাশ সরকারি বড় অফিসার হওয়ায় মেঘলার বাবাও তাদের ছোট মেয়ের বিয়ে আকাশের সাথে দিতে রাজি হয়ে যান। শেষ পর্যন্ত আকাশ ও মেঘলার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর মেঘলা মা, তোমাদের রিসেপশন অনুষ্ঠানের জন্য আমি সিলেটের একটা রিসোর্ট বুক করেছি। জিনিসপত্র গুছিয়ে নাও, আজ বিকেলেই আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। সিলেটের বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠান চলছে। আকাশের বন্ধু সাগর তার কাছে এসে নিচু স্বরে কথা বলা শুরু করে। আকাশ ভাই, এমন হীরের টুকরো ভাবি কোথায় খুঁজে পেলি রে? ভাবির সামনে তো স্বর্গের অপ্সরাও লজ্জা পাবে। ভাবি সত্যিই খুব সুন্দরী, কিন্তু তোকে ভাবির পাশে দেখে মনে হচ্ছে যেন ল্যাঙুরের হাতে আঙুর ফল। ভাবি কোন চশমা পরে তোকে পছন্দ করলো রে? কিছু মনে করিস না বন্ধু, কিন্তু কোথায় তুই আর কোথায় ভাবি? সাগরের কথা শুনে বন্ধুরা হাসাহাসি শুরু করে। বন্ধুদের মাঝে নিজেকে নিয়ে এমন উপহাস হতে দেখে আকাশ ভীষণ অপমানিত বোধ। রিসেপশন শেষ করে আকাশ মেঘলার সাথে বাড়ি ফেরে, কিন্তু বন্ধুদের সেই হাসিমুখ আর বিদ্রুপের কথাগুলো এখনও তার চোখের সামনে ঘুরছে। 2 দিন পর আকাশ বাবা, আমি কাল পাড়া প্রতিবেশীদের নিয়ে একটা ছোট মুখ দেখা অনুষ্ঠানের আয়োজন করেছি। কাল অফিস থেকে ছুটি নিয়ে নিস আর সুন্দর পোশাক পরে তৈরি হয়ে থাকিস। মা, আমার কোনো অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছে নেই। কি লাভ, আমি যতই সাজগোজ করি না কেন, তোমার এই পরীর মতো বউয়ের সামনে আমাকে তো ল্যাঙ্গুড়ি মনে হবে, তাই না? একই কথা বলছিস আকাশ? কে বলল তোকে এসব? তুই আমার চাঁদের মতো ছেলে। কত মেয়ে তোকে বিয়ে করার জন্য পাগল ছিল। মেঘলা ভাগ্যবতী যে তোর মতো স্বামী পেয়েছে। মা, বাচ্চাদের মতো ভোলানো বন্ধ করো। আয়না দেখার আমারও অভ্যাস আছে। কাল অনুষ্ঠানেও সেই একই জিনিস হবে। সবাই তোমার বউয়ের রূপের প্রশংসা করবে আর আমাকে দেখে আমার মজা করাবে। আকাশ তার মায়ের সাথে কথা বলছিল, ঠিক তখনই মেঘলা সেখানে এসে পড়ে। এই দেখুন, আমি আপনার জন্য একটা লাল রঙের পাঞ্জাবি বানিয়েছি। কাল আমিও লাল শাড়ি পরব। দুজনে একই রঙের পোশাক পরলে খুব ভালো লাগবে, তাই না মা? শাড়ি পরে তোমাকে কাশ্মীরের রাজকুমারী লাগবে, আর আমি এই কালো গায়ের রঙের লাল পাঞ্জাবি পরে 1 নম্বর জোকার সাজব। এটাই তো তুমি চাও, যাতে সবাই তোমার প্রশংসা করে আর আমাকে নিয়ে ঠাট্টা করে। আপনি এসব কি বলছেন? আপনি আমার স্বামী। আমি কেন চাইব কেউ আপনাকে নিয়ে ঠাট্টা করুক? আপনার সম্মানই তো আমার সম্মান। এই বড় বড় কথাগুলো কলেজে গিয়ে স্টুডেন্টদের বলো। আমি তোমার ছাত্র নই, আমাকে ভোলানোর চেষ্টা করো না। এসব কথা বলে আকাশ রাগে পা দাপিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মেঘলা কাঁদতে থাকে। আরে আরে মেঘলা বেটা, দেখ, এভাবে কাঁদতে নেই মা। উনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন মাঝে? আমি কি কোনো ভুল করেছি, নাকি আমার সাজগোজ করাটা অপরাধ? এই নালায়েক ছেলেটা আজ কার কথায় প্রভাবিত হয়ে এমন সব বোকার মতো কথা বলছে আমি বুঝতে পারছি না। তুই একদম মন খারাপ করিস না। আমি তো শুধু ওনার সাথে মিলিয়ে পোশাক পরতে চেয়েছিলাম মাঝে। উনি আমাকে কাশ্মীরি রাজকুমারী আর নিজেকে ল্যাঙ্গুর বলছেন। আমি তো ওনার কোনো অপমান চাই না। তুই তো অনেক বুঝতার মেয়ে মা। আকাশ রেগে আছে ঠিকই, কিন্তু তুই তো জানিস স্বামী স্ত্রীর সম্পর্কের সুতোটা খুব নাজুক হয়। স্বামী যদি কখনো পথ হারায় বা রেগে থাকে, তবে স্ত্রীকেই তো তাকে বুঝিয়ে ঠিক পথে ফিরিয়ে আনতে হয়। এভাবেই তো ভালোবাসার বাঁধন মজবুত হয়, তাই না? আমি চেষ্টা করব মাঝে, কিন্তু উনি তো আমার কথাই শুনতে চান না। দেখ, তুই চিন্তা করিস না মা, আমি আছি তো। এখন ওই নালায়েক তো বাড়ি থেকে বেরিয়ে গেল, ওকে ফিরতে দে একবার। আমি ওর কান টেনে ওকে ঠিক লাইনে নিয়ে আসব। তুই এবার একটু হাস মা, আর গিয়ে কালকের অনুষ্ঠানের প্রস্তুতি নে। হে উপরওয়ালা, এ কি হচ্ছে আমার সংসারে? নতুন নতুন বিয়ে হলো ওদের, আর এখনই যদি দুজনের মনে এমন তিক্ততার দেয়াল তৈরি হয়, তবে ভবিষ্যতে ওরা একসাথে থাকবে কি করে? এখনও তো সারাটা জীবন পড়ে আছে। যদি শুরুতেই মনোমালিন্যের জট পেকে যায়, তবে এই সম্পর্কটা তো ভেঙে চুরমার হয়ে যাবে। আমাকেই আকাশকে বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আকাশের মা সোফার উপরে বসে আকাশ বাইরে থেকে ফেরার অপেক্ষা করছিলেন। ঠিক তখনই আকাশ বাড়ির ভেতরে ঢোকে। আকাশ বেটা, একটু দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা?
যদি মেঘলার ব্যাপারে কথা বলতে চাও তবে প্লিজ বলো না, আমি এই বিষয়ে কিচ্ছু শুনতে চাই না। বেটা, তোর বিয়ের মাত্র 5 দিন হয়েছে, আর এই 5 দিনের মাথায় তুই মেঘলার সাথে কথা বলতে বা ওর সাথে বাইরে বেরোতে লজ্জা পাচ্ছিস? তাহলে বাকি জীবনটা কাটাবি কি করে? কি দোষ মেঘলার? তুই কি কখনো নিজের স্ত্রীর সাথে ঘর থেকে বের হবি না? মা প্লিজ, আমি আগে থেকেই খুব অশান্তিতে আছি, তুমি আমার অশান্তি আর বাড়িও না। শোন আকাশ, কাল 4 জন মানুষ আশীর্বাদ করতে বাড়িতে আসবে, তারা তোদের দুজনকে আশীর্বাদ করতে আসবে। ভালো হবে তুই যদি সময় মতো তৈরি হয়ে নিচে আসিস, বাকি তোর যা ইচ্ছে করিস। আমি সমাজের সামনে নিজের ছেলের তামাশা হতে দিতে পারবো না। ঠিক আছে মা, আমি আসব। মায়ের চাপে পড়ে পরের দিন আকাশ স্ত্রী মেঘলার সাথে মুখ দেখা অনুষ্ঠানে সামিল হয়। কিন্তু তার মনে প্রতি মুহূর্তে শুধু এই চিন্তাই চলছিল যে মানুষ তাকে দেখে হাসাহাসি করছে। তার নজর বারবার হলে বসা মানুষদের চেহারার দিকে ঘুরে যাচ্ছিল। যেখানেই কাউকে হাসতে বা গল্প করতে দেখছিল, আকাশের মনে হচ্ছিল তারা তাকে দেখেই হাসছে। আকাশ, তুমি বড় ভাগ্যবান। মেঘলার মতো এমন রূপবতী, গুণবতী আর শিক্ষিত মেয়ে তুমি পেয়েছ। আজকাল এমন মেয়ে পাওয়াই যায় না। আরে, আকাশ তো সরকারি অফিসার। আকাশের চাকরি দেখে তো যে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হবে। আজকাল তো ইনস্টাতে ট্রেন্ড চলছে না যে সরকারি চাকরিওয়ালা ছেলেরা সব সুন্দরী মেয়ে নিয়ে যায়। আমাদের আকাশ সেই ট্রেন্ড সত্যি করে দেখালো। আকাশের মায়ের বান্ধবীদের কথাগুলো গরম সীসার মতো আকাশের কানে লাগছিল এবং তার ধৈর্যের বাইরে চলে যাচ্ছিল। কিছুক্ষণ অনুষ্ঠানে থাকার পর আকাশ কোনো এক অজুহাতে নিজের ঘরে চলে যায়। নিচ থেকে অতিথিদের হাসি আর গল্পের শব্দ তার মাথায় হাতুড়ির মতো আঘাত করছিল। অনুষ্ঠানে আসা প্রতিটি মানুষের মুখে শুধু মেঘলার রূপের প্রশংসা ছিল। মেঘলাও নিজের রূপ রঙের প্রশংসা শুনে খুব খুশি হচ্ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর আজকের অনুষ্ঠানটা খুব ভালো ছিল। মার বান্ধবীরা আর আত্মীয়রা সবাই খুব ভালো। দেখুন আমাকে কত উপহার দিয়েছেন। মার বান্ধবীরা তো আমার প্রশংসা করতে করতে ক্লান্তই হচ্ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, সব দিকে তোমার রূপের ডঙ্কা পাচ্ছিল। তোমার তো ভালো লাগবেই। লেঙুরের মতো ছেলের সাথে বিয়ে হয়েছে তোমার, এর তো কিছু সুবিধা পাবেই। এখন বুঝছি তোমার মতো এত সুন্দরী মেয়ে আমার মতো ছেলের সাথে বিয়ে করতে কেন রাজি হয়েছিল। তোমার তো জীবন ভরে আয়েশ হবে। যেখানেই যাবে মানুষ তোমায় দয়া করবে আর বলবে, আহা, এত সুন্দরী মেয়েটার বিয়ে এমন এক বৎসরত লোকের সাথে হয়ে গেল। এবার থামুন আপনি। আমার মনে হচ্ছে সুন্দরী হওয়াটা আমার জন্য পাপ হয়ে গেছে। প্রথমে তো আপনি আমার রূপ দেখে পাগল হয়েছিলেন, তাই না? যদি আমার সৌন্দর্য নিয়ে এতই সমস্যা ছিল তবে কেন বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন? বাবা তো বৃষ্টির বিয়ের কথা বলেছিল। আপনিই তো জেদ করে আমায় চেয়েছেন, কারণ আমি বৃষ্টির চেয়ে বেশি সুন্দরী ছিলাম। আমি কোনোদিন চাইনি আমার বোন এই ছোট গায়ের রঙের জন্য কোনোভাবে অপমানিত বোধ করুক, যে তার জায়গায় কোনো ছেলে আমায় পছন্দ করছে। কিন্তু বাবার জেদের জন্য আমায় হার মানতে হয়েছে। আমি তো এমন মানুষকে বিয়ে করতে চাইনি যে মনের বদলে রূপ দেখে, কিন্তু পরিবারের খুশির জন্য এই সম্পর্ককে আমার নিয়তি মেনে মন থেকে আপন করেছি। আপনি আমার স্বামী, আমার গর্ব, অথচ আপনিই বারবার আমাকে তাচ্ছিল্য করছেন। স্ত্রী মেঘলার মুখ থেকে এত কথা শোনার পর তার কথার কোনো জবাব না দিয়ে আকাশ চুপচাপ শুয়ে পড়ে। মেঘলা বিছানায় পাশ ফিরে শুয়ে থাকা আকাশের কাছে গিয়ে দেখে আকাশ নাক ডেকে ঘুমোচ্ছে। আমি এত কিছু বললাম আর তার বদলে আকাশ শুধু পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। আমার কি ওনার জীবনে এতটুকুও গুরুত্ব নেই যে আমার কথা শুনে সেটার উত্তর দেবেন? মেঘলা দুঃখী মনে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন মেঘলা আর আকাশ দুজনে শপিং করতে মলে গেলেন। আরে একই সব ডিজাইন দেখাচ্ছ, তোমাদের দোকানের সবথেকে সেরা শাড়িটা দেখাও। আরে স্যার, রং আর ডিজাইন পছন্দ করতে আপনার হয়তো অনেক খাটতে হয় ঠিকই, কিন্তু ম্যাডাম তো এত সুন্দরী যে পাথর ছুলে সোনা হয়ে যাবে। ওনার জন্য আপনি চোখ বন্ধ করে যে কোনো কিছু নিয়ে যান, সব রং আর ডিজাইনই ওনাকে চমৎকার লাগবে। মেঘলার সৌন্দর্যের সাথে নিজের তুলনা শুনে আকাশের খুব রাগ হয়। মেঘলা, চলো এখান থেকে, আমার এখানে কিছুই পছন্দ হচ্ছে না। নিশ্চিত সরকারি চাকরিওয়ালা হবে। সরকারি চাকরিতে তো চাপরাশি অপ্সরা পেয়ে যায়। আকাশ মেঘলাকে নিয়ে দোকান থেকে বেরিয়ে যেতে শুরু করে। ম্যাডাম, আপনার সব প্রোডাক্ট প্যাক হয়ে গেছে। স্যারের জন্য কি কিছু দেব? আরে না না, আমি এসব কিছু মাখি না। স্যার, ম্যাডামকে তো দেখুন, ওনাকে দেখলে মনে হয় যেন ছোঁয়া লাগলেই ময়লা হয়ে যাবেন ম্যাডাম, এতটাই সুন্দরী। আপনার কি মনে হয় না আপনার নিজের উপর একটু খাটুনি করার দরকার আছে? আপনি নিজের কাজ করুন, আমায় জ্ঞান দিতে হবে না। রাগ করবেন না স্যার, আপনি আমাদের দোকান থেকে ক্লিনজার, টোনার আর ময়েশ্চারাইজার কিনে নিন। রাতে নাইট ক্রিম আর সিরাম লাগান আর সকালে সানস্ক্রিন। তারপর দেখুন কয়েক মাসেই আপনার মুখ কেমন চমকাবে। আপনি অন্তত ম্যাডামের সাথে উঠে বসার যোগ্য হয়ে যাবেন। অপমান এবার আকাশের সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ও
অমনি চমকে তার ঘুম ভেঙে গেল। ওপরওয়ালা, এটা কি স্বপ্ন ছিল? মনে হচ্ছে ওপরওয়ালা আমাকে স্বপ্নেই রাস্তা দেখাচ্ছেন, যে আমি যদি মেঘলার সাথে কোথাও যাই তবে আমার সাথে এটাই হতে চলেছে। এত ছোট আমি জীবনে কোনো দিন অনুভব করিনি। যবে থেকে আমার বিয়ে হয়েছে মনে হচ্ছে দুনিয়াতে আমার থেকে কুৎসিত আর কেউ নেই। যদি আগে জানতাম মেঘলার সাথে বিয়ের পর জীবন এমন হবে, তবে আমি কোনো দিন বিয়ে করতাম না। মা ঠিকই বলেছিল, বৃষ্টির সাথেই বিয়ে করা উচিত ছিল। কিন্তু এখনও দেরি হয়নি। আমি এক্ষুনি মেঘলাকে সব কথা খুলে বলে মেঘলাকে তার বাপের বাসায় পাঠিয়ে দেব। এই কথা ভেবে আকাশ মেঘলার কাছে গেল। মেঘলা, দেখো, আমি এভাবে তিলে তিলে মরতে পারবো না। যবে থেকে বিয়ে হয়েছে আমি যেখানেই যাই সবাই শুধু তোমার সৌন্দর্যের কথা বলে। মনে হয় আমার তো কোনো অস্তিত্বই নেই। সবাই আমাকে ইগনোর করে আর তোমার সাথে তুলনা করে মজা ওড়ায়। আপনি ওসব কেন ভাবছেন? আমি এই ডিপ্রেশন আর নিতে পারছি না মেঘলা। যদি তুমি আমার মঙ্গল চাও তবে এই ঘর ছেড়ে নিজের বাপের বাড়ি চলে যাও। এমন যেন না হয় যে আমি ডিপ্রেশনে কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। নিজের মনের সমস্ত ঝাল ঝাড়ার পর আকাশ সেখান থেকে গটগট করে উঠে চলে যায়। আকাশ চলে যাওয়ার পর মেঘলা একা ঘরে বসে ফুপিয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই মেঘলার ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে মেঘলা দেখে তার পুরনো বন্ধু অর্ক তাকে ফোন করেছে। মেঘলা কোনো মতে কান্না চেপে ফোনটা রিসিভ করে। কেমন আছো মেঘলা? আমাদের ইনকাম ট্যাক্স অফিসার জামাইবাবু তোমাকে সময় দেন তো? আরে আমি কেমন ফালতু প্রশ্ন করলাম? তোমাকে দেখে তো স্যারের হোঁশ উড়ে যাওয়ার কথা। এখনও কি তিনি তোমার দিকে হাঁ করে তাকিয়ে থাকেন? অর্ক মেঘলার উত্তরের অপেক্ষা না করেই নিজের মনে হাসি মজাক চালিয়ে যাচ্ছিল। তখনই সে ফোনের ওপাশ থেকে মেঘলার ডুকরে কেঁদে ওঠার শব্দ শুনতে পায়। কি হয়েছে মেঘলা? তুমি কাঁদছ কেন? আমি কি ভুল কিছু বলে ফেললাম? আই এম রিয়েলি সরি মেঘলা, আমি তো জাস্ট মজাক করছিলাম। আমি তোমার কথায় রাগ করিনি অর্ক। আসলে আমার কপালই খারাপ, তোমার কোনো দোষ নেই। আরে এমন কেন বলছো? পরিষ্কার করে বলো তো আসল ব্যাপারটা কি? তুমি তো জানো আমি একজন সাইকোলজিস্ট। মানুষের মনের জট খোলাই আমার কাজ। তুমি একদম চিন্তা করো না, আমাকে নিজের ভাই মনে করে মনের সব কথা খুলে বলতে পারো। সব শেষ হয়ে গেল অর্ক। আমার সংসার শুরু হওয়ার আগেই ভেঙে চুরমার হয়ে গেল। আমার রূপই আজ আমার জন্য সবথেকে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আকাশ আমার মুখ পর্যন্ত দেখতে চায় না। ওনার মনে হয় ওনার বন্ধুরা ওনাকে ল্যাঙ্গুর বলে অপমান করে। আর আজ তো উনি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে দিলেন। কি বলছো? এত ছোট একটা হীনমন্যতার জন্য আকাশ তোমাকে বাড়ি ছাড়তে কিভাবে বলতে পারে? দেখো মেঘলা, তুমি ভেঙে পড়ো না। আমার কথা মন দিয়ে শোনো। তুমি যেভাবেই হোক একবার ওকে আমার চেম্বারে নিয়ে এসো। আমি কথা দিচ্ছি ওকে এই ডিপ্রেশন থেকে বের করে আনব। আকাশ তো আমার সাথে কথাই বলে না অর্ক। আমার সাথে কোথাও যাওয়া তো অনেক দূরের কথা, উনি কখনো মানবেন না। আরে তুমি একবার চেষ্টা তো করো। তুমি বরং মা জির সাহায্য নাও। উনি বললে আকাশ নিশ্চয়ই আসবে। অর্কের পরামর্শে মেঘলা সাহস সঞ্চয় করে তার শাশুড়ির কাছে যায় এবং সব কথা খুলে বলে। মাজি, আকাশ চান আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। উনি আমার সাথে এই সম্পর্ক আর রাখতে চান না। কিন্তু মাজি, আমি এই সংসারটা বাঁচাতে চাই। আমার এক বন্ধু অর্ক মনোবিজ্ঞানী, ও বলেছে আকাশকে ওর কাছে নিয়ে গেলে ও সাহায্য করতে পারবে। আপনি কি ওনাকে একটু রাজি করাবেন? তুই একদম চিন্তা করিস না মা, আকাশ তোর সাথে নিশ্চয়ই যাবে। বিয়ে কোনো পুতুল খেলা নয় যে যখন খুশি ভেঙে দেওয়া যায়। আমি গর্বিত যে আকাশ এত খারাপ ব্যবহার করার পরেও তুই ওকে সুযোগ দিতে চাচ্ছিস। আমি আজই ওকে রাজি করাবো। আমি শুধু আমাদের ভেঙে যাওয়া সম্পর্কটা বাঁচাতে চাই মাজি। একবার যদি আমি এই বাড়ি ছেড়ে চলে যাই তবে আমাদের এই সম্পর্ক আর কেউ জোড়া লাগাতে পারবে না। তুই ফিকির করিস না মা, আকাশ তোর সাথে নিশ্চয়ই যাবে। আমি আছি তো। বিকেলের দিকে আকাশ যখন বিষণ্ণ মনে বাইরে থেকে বাড়ি ফেরে, আকাশের মা সোফায় বসে তার জন্য অপেক্ষা করছিলেন। আকাশকে দেখা মাত্রই তিনি তাকে থামান। আকাশ বেটা, তুই বৌমার সাথে কাল ওনার বন্ধুর কাছে যাবি। সে একজন বড় ডাক্তার, সে তোদের সাহায্য করতে পারবে। মা, আমি ওর সাথে কোথাও যাচ্ছি না। ওর বন্ধু ওকে ডেকেছে, ও যাক। আমার ওখানে কি কাজ? আমি ওই লোকগুলোর সামনে গিয়ে আবার নিজেকে ছোট করতে পারবো না। আকাশ, তুই কি চাস তোর এই সাজানো সংসারটা ভেঙে চুরমার হয়ে যাক? মেঘলা মেয়েটা কত কষ্ট পাচ্ছে, তুই কি দেখতে পাচ্ছিস না? তুই কি এতটাই অন্ধ হয়ে গেছিস নিজের জেদে? মা, তুমি বুঝতে পারছো না। আমি ওর পাশে গেলেই লোকে হাসে। আমি আর নিতে পারছি না। শোন আকাশ, আমি আর কোনো কথা শুনতে চাই না। তোকে কাল মেঘলার সাথে অর্কর কাছে যেতেই হবে। তুই যদি না যাস তবে মনে করিস আজ থেকে তোর মা মারা গেছে। মায়ের দেওয়া কসমের কারণে আকাশ শেষ পর্যন্ত রাজি হয়। পরের দিন সকালে মেঘলা আর আকাশ অর্কের চেম্বারের উদ্দেশ্যে রওনা দেয়।
চেম্বারে অর্ক বসে আছে। আকাশ আর মেঘলা সামনে গিয়ে বসে। অর্ক আকাশের দিকে তাকিয়ে কথা শুরু করে। আমি তোমার সাথে কোনো লুকোচুরি করব না আকাশ। আমি মেঘলার বন্ধু ঠিকই, কিন্তু তার চেয়ে বড় পরিচয় আমি একজন মনোবিজ্ঞানী। মেঘলা আমাকে তোমাদের মাঝে চলা সমস্যার কথা সব বলেছে। আকাশ, আমি তোমার মনের অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারছি। এই সমাজের চাপ সহ্য করা আসলেও খুব কঠিন। তুমি বরং নিজের মনের কথাগুলো একদম খোলাখুলি আমাকে বলো। তোমার ঠিক কি মনে হয়? আমি মেঘলাকে এক নজরে দেখেই পছন্দ করেছিলাম অর্ক। তখন জানতাম না ওর এই রূপই আমাদের বিয়ের কাল হয়ে দাঁড়াবে। যবে থেকে বিয়ে হয়েছে সবাই ওকে দেখে আমায় বারবার এটা মনে করিয়ে দেয় যে আমি কতটা কুৎসিত। মেঘলার মতো হীরের পাশে আমার কোনো অস্তিত্বই নেই। মানুষের কাজই হলো বলা আকাশ। তুমি যদি মেঘলার বদলে কোনো অতি সাধারণ মেয়েকেও বিয়ে করতে, তবে এই মানুষগুলোই বলতো, দেখো কেমন বেমানান জুটি, একদমই মানায়নি। তোমাকে একটা গল্প বলি আকাশ, শোনো। এক লোক তার গাধার ওপর বসে যাচ্ছিল। তাকে দেখে লোকজন বলতে লাগলো, দেখো কেমন পাষাণ লোক, নিজে হৃষ্টপুষ্ট হয়েও বেচারা গাধার ওপর চেপে বসে আছে। যখন সে গাধা থেকে নেমে হেঁটে যেতে লাগলো, তখন লোকজন বলল, দেখো কেমন বোকা লোক, গাধা থাকতেও পায়ে হেঁটে যাচ্ছে। এখন বলো, সেই গল্পের লোকটার কি করা উচিত ছিল? ওনার সেটাই করা উচিত ছিল যা ওনার মন। আমি তোমাকে এটাই বোঝাতে চাই আকাশ। মানুষের কাজই হলো 4 দিন কথা বলা, তারপর তারা ভুলে যাবে। মানুষের কথায় এসে নিজের জীবন নষ্ট করো না। মেঘলা শুধু রূপ দিয়ে নয়, গুণ দিয়েও হিরে। ও তোমাকে মন থেকে মেনে নিয়েছে। তুমিও যদি তাকে মন থেকে আপন করে নাও, তবে লোকের কথায় তোমার আর কিচ্ছু আসবে যাবে না। তুমি মেঘলাকে ছেড়ে দিলেও মানুষ তোমার নামে হাসাহাসি করবে। তাই মানুষের কথা ছাড়ো, আর সেটাই করো যেটা তোমার মন বলছে। অর্কের কথাগুলো শোনার পর আকাশের মনের সমস্ত জট বা খটকা দূর হয়ে গেল। সে মুচকি হেসে অর্কের দিকে তাকালো এবং তাকে ধন্যবাদ জানালো। এরপর সে পরম আনন্দ আর বিশ্বাসের সাথে মেঘলার হাত শক্ত করে চেপে ধরল। মেঘলা, আমায় মাফ করে দাও। আমি রূপের মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। এখন থেকে বাইরের মানুষের কথায় আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। মেঘলা আর আকাশের বিয়েতে সেই দিনের পর আর কোনোদিন কোনো সমস্যা আসেনি। কারণ যখন আপনি কাউকে মন থেকে আপন করে নেবেন, তখন তার গুণ অগুণ সবকিছুই নিজের মনে হতে থাকে।